প্রফেশনাল শো। প্রতিবারের মতো এবারও আমরা হাজির হয়েছি একজন অতিথি নিয়ে, এবং আজকে আলোচনা করার জন্য আমরা দুটো টপিক বেছে নিয়েছি। আর আপনাদের সাথে আছে বরাবরের মতো আমি হোস্ট সলিসিটর ফেরজানা করিম, আর আমার সাথে আছেন গেস্ট সলিসিটর এহসান হক। আজকের টপিক দুটো হচ্ছে অকশন পারচেজ এবং রাইট টু বাই ফ্রম কাউন্সিল। আমরা অনেকেই প্রপার্টি কেনার কথা ভেবে থাকি এবং অনেকেই অকশনে প্রপার্টি কেনার কথা ভেবে থাকি। তো রেগুলার যে আমরা প্রপার্টি কেনার কথা ভাবি, সেই রুলস থেকে অকশনে প্রপার্টি কেনাটা একটুখানি আলাদা, এবং সেটা কীভাবে আলাদা, কী কী রিস্ক থাকে, কী কী জিনিস আসলে খুব কেয়ারফুলি চেক করতে হয়, সেসব কিছু জানবো আজকে আমাদের গেস্ট সলিসিটর এহসান হকের কাছ থেকে। চলে যায় আমাদের মূল পর্বে। যাওয়ার আগে একটি কথা, যারা এই দুটো বিষয়ে প্রাসঙ্গিক কোনো কোয়েশ্চেন করতে চান, আমাদের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর প্রতিবারের মতো একটি ডিসক্লেমার দিচ্ছি, এখানে আমরা যা কিছুই আলোচনা করি সেটি শুধুমাত্র একটি গাইডেন্স। আপনার যদি কোনো স্পেসিফিক বিষয়ে অ্যাডভাইস নেওয়ার থাকে, অবশ্যই কোনো কোয়ালিফাইড সলিসিটরের সাথে কথা বলে নেবেন। চলুন মূল অনুষ্ঠানে। এহসান ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদের প্রোগ্রামে এসেছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো তো? আচ্ছা, আমরা কথা বলে খুব ইন্টারেস্টিং দুটো টপিক নিয়ে। আপনি শুনলেন অকশন পারচেজ। ইদানিং কিছু ক্লায়েন্ট পাই যারা বিডিংয়ে উইন করে খুব হাসি খুশি মনে আমাদের কাছে এসে অ্যাপ্রোচ করে যে আমি তো বিট করে উইন করে ফেলেছি, এবার আমার এই জিনিসটা এতদিনের মধ্যে শেষ করে দিতে হবে, একটা টাইম লাইন দেওয়া থাকে। কিন্তু আমরা যখন এই লিগ্যাল প্যাকটা দেখি, তখন দেখা যায় যে অনেকগুলো ইস্যু বের হয়ে আসে, যেগুলো হয়তো ওরা আমাদের সাথে আগে ডিসকাস করলে ওদের জন্য ভালো হতো, আর সলিসিটরের জন্য কাজটা একটু ইজি হয়ে যেত। আপনার কি অ্যাডভাইস থাকবে এই বিষয়ে? অকশন আসলে ফারদা ইজ খুবই ট্রিকি, টু বি অনেস্ট। ট্রিকি এই সেন্সে, অকশনে যেমন এখন তো আবার কোভিডের পরে অনলাইন বিডিং আসছে, উইচ এক্সটেন্ডেড 56 ডেজ। আগে অকশনের স্ট্যান্ডার্ড অকশন কন্ডিশন 4th এডিশনে এটা ছিল 28 ডেজ। এখন অনলাইন অকশন যেগুলো, এগুলো মডার্ন অকশন যেটা বলা হয়, এটা এখন 56 ডেজ। অনলি ইস্যুজ আমাদের, এক্সাম্পল, আমি একটা ফ্ল্যাট পাইলাম, রাইট? অকশন দেখতে হবে যে দুইটা জিনিস বলা থাকে, গাইড প্রাইস বলা থাকে। গাইড প্রাইস হলো দ্য মিনিমাম প্রাইস ফর দ্য অকশনিয়ার। এখানে বিডিং স্টার্ট হবে এই গাইড প্রাইস থেকে। ইট কুড বি £1। বিডিং স্টার্ট হবে £1 থেকে, এবং গণ্য যেটা কোথায় যাবে ডিপেন্ড করে প্রপার্টির উপরে। এখন ওই যে যেটা তুমি রেফারেন্স দিলা যে ক্লায়েন্ট হ্যাপিলি আসছে, এটা আসছে, আমরা সবসময় অ্যাডভাইস করি যে অকশন প্রপার্টি কেনার আগে ইউ মাস্ট চেক দ্য লিগ্যাল প্যাক। নর্মালি অকশনিয়াররা অকশন হওয়ার 48 আওয়ার্স আগে প্রত্যেকটা প্রপার্টির একটা লিগ্যাল প্যাক দিয়ে দেয়। সে লট নাম্বার 10, এটা ক্লিক করলে সাথে ডান দিকে লিগ্যাল প্যাক থাকে অকশনের ওয়েবসাইটে। লিগ্যাল প্যাকটা ভেরি ইম্পর্টেন্ট। এই লিগ্যাল প্যাক দেওয়ার জন্য একটা নর্মাল ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করতে হয়, সামথিং কল পাসপোর্ট ও সামথিং। এই লিগ্যাল প্যাক দেওয়া থাকে যে প্রপার্টি টাইটেল, লিজ হোল্ড থাকলে কত বছর লিজ আছে, সার্চ ব্যাকগুলো দিয়ে থাকে, কোনো অ্যাডভার্স এন্ট্রি থাকলে প্রপার্টি এগেনস্টে দিয়ে থাকে। ইট ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পারেটিভ দ্য লিগ্যাল প্যাকটা চেক করা। ইফ না স্যার, তুমি £100,000 প্রপার্টি কিনতে যাচ্ছ, পে £500 সলিসিটর টু চেক দ্য লিগ্যাল প্যাক। ওই অ্যাডভাইসটা নিয়ে তুমি অকশনে যাও, ইউর মাস্ট মোর ইনফর্ম পজিশন, রাইট? এক্সাম্পল, একটা প্রপার্টি আমি কিনলাম £100,000 দিয়ে, সো গাইড প্রাইস শুরু হলো 50,000। আমি তো মনের সুখে বিট করতে করতে £100,000 গিয়ে কিনলাম। যাওয়ার পর দেখা গেলো যে এই প্রপার্টি লিজ বাকি আছে আরও 50 বছর, বা লিজ বাকি আছে 60-70 ইয়ার্স ম্যাক্স, বা লিজ বাকি আছে 12 বছর 15 বছর। শকিং। কারণ এই লিজ যখন বাকি, দিস ইজ ওয়ার দ্য ক্যাচ, এই লিজটা যখন বাকি আছে এই লিজের উপরে এনিথিং বিলো 85 ইয়ার্স or 80 ইয়ার্স ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট মর্টগেজ ফ্রম হাই স্ট্রিট ল্যান্ডার। তোমার পারপাসটি তো আমি প্রপার্টি কিনছি, এটা রিনোভেট করবো, আল সেল ইট or রিমর্টগেজ দ্য ফাইন্যান্স। সেল ইজ গুড, নর্মাল হাই স্ট্রিট স্টেজে সেল করে লিজ প্রপার্টি অনেক কমে সেল করলে এটা ডিফিকাল্ট টু গেট এ চিপ প্রাইস। সো যখন এটা লিজ নাই, তখনই তো নেক্সট স্টেপ হলো যে আমি এটা মর্টগেজ পাবো না। সো ইস্যু অফ রিমর্টগেজ আউট অফ সিনারিও। রিমর্টগেজ পাবো যদি আমি ফ্রি হোল্ডার সাথে নেগোশিয়েট করি। ফ্রি হোল্ডার নেগোশিয়েট করলে তো তুমি ফ্রি হোল্ডারে যে ফেরিটা আছে এটা ঢুকে গেলা। হোয়াট মিন দ্য ফ্রি হোল্ডার ক্যান আস্ক ইউ আনলিমিটেড প্রিমিয়াম। যদিও লিজ ট্রাইব্যুনাল আছে, কেউ যদি তোমাকে আনলিমিটেড প্রিমিয়াম দাবিও করে, ইউ ক্যান অলওয়েজ টেক টু দ্য ট্রাইব্যুনাল, নোটিশ দিতে হয় 3 মাসের নোটিশ দেওয়ার পরে যে আমি এই প্রিমিয়াম মার্কেট রেটে অফার করছি। এবং লিজ ক্যালকুলেটর অনলাইনে পাওয়া যায়, খুব ইজি। ইল ক্যালকুলেটর অনলাইনে পাওয়া যায়। তো একটা প্রপার্টি কিনতে গেলে আমার দেখতে হবে যে আমার লিজ রিনিউ, যদি লিজ না থাকে আমি সস্তায় পাইলাম, প্রিমিয়াম রিনিউ করতে গেলে
কত লাগতে পারে? ইট কুড বি 10,000, ইট কুড বি 30,000, ইট কুড বি 50,000 লিজ স্কেল করে যেটা ইয়ে আছে। এটা যে এগ্রি না করলে 50,000 যেখানে লিজ স্কেলে দেখাচ্ছে, ল্যান্ডলর্ড ফ্রি হোল্ডার চেয়ে বসলো 80,000, you can always take to the freeholder, the lease tribunal, and lease tribunal request করতে পারে, অ্যাপ্লিকেশন করে এটা ফিক্স করার জন্য। ডিপেন্ডস অন হাউ লিজ ট্রাইব্যুনাল ফিক্স ইট, বাট এই যে 80,000 দিস ইজ আউট অফ ইউর পকেট। এটা সেভ হয়ে যেত না, এটা তুমি অপশন থেকে যদি লিগ্যাল প্যাকটা দেখতা, তাহলে তোমার একটা ক্যালকুলেশন থাকতো না, যেমন স্ট্যাম্প ডিউটি কত আসবে, আমার সলিসিটার কস্ট কত আসবে, আমার যে লিজ, আমি একটা লিজের কথা বলতেছি, লিজের প্রপার্টি কত আসবে, এগুলো যদি ফিগার, তখন দেখা গেলো যে হোল আইডিয়া হলো আমি এটা কিনে অপশন থেকে সস্তায় কিনে প্রফিট করবো, কাজ করে। এখন দেখা গেলো প্রফিট করে দূরের কথা, উল্টা আমার পকেটে এসে পড়তেছে 50,000 প্রিমিয়াম। এইগুলো একটা ক্যাচ। 2 নম্বর কেস হলো যে অপশনের সেলার সলিসিটাররা অনেক সময় সিম্পল যে দে ক্যান চার্জ আপ টু 5,000 পাউন্ড প্লাস ভিএটি। অপশনের ফি একটা আছে, অনেকে আমরা দেখি না, রাইট? অপশনের ফি আছে স্টার্টিং ফ্রম 1,200 টু আপ টু 3,000 পাউন্ড। সো লিগেল কস্টটা তোমার নিজের সলিসিটার বাদ দিয়ে লিগেল কস্ট অলরেডি কিন্তু সে সেলার সোলে চার্জ করলো 3,000, অকশনিয়ার চার্জ করলো 1,500 পাউন্ড, কথা 4,500 প্লাস ভিএটি, সাথে ডিসবার্সমেন্ট থাকে, সার্চ প্যাকের জন্য ওরা চার্জ করে, কারণ সার্চ প্যাক লিগেল প্যাকে থাকে, রাইট? সো দেখা গেলো যে আমি বিডিং এর আগেই, হ্যামার পড়ার আগেই আমার এই কস্টটা, হ্যামার পড়া মাত্র আমি লায়াবল ফর কস্ট, উইচ ইজ 5,000 প্লাস ভিএটি, সার্চ প্যাক সব মিলে। সো আমার টার্গেট 100,000 পাউন্ডের প্রপার্টি কিনবো, এটা আমি 150,000 পাউন্ডে বিক্রি করবো অকশন থেকে। 5,000 পাউন্ড কিন্তু আমার নাই, ওন সলিসিটার কস্ট আছে ধরো আরো 1,500-2,000 পাউন্ড, 7,000 পাউন্ড নাই। এখন দেখলাম আমি কিনলাম, 10% ডিপোজিট দিলাম, রাইট? দিয়ে আমি 100,000 পাউন্ড কিনলাম, লিজ নাই, বিকজ আমি ড্যাং করে গিয়ে কিনে ফেলছি, কারো জিজ্ঞেস করি না, এটা নাই, হাত উঠতে ইচ্ছা করে না, হাত উঠে গেছে, ইম্পালসিভ রিয়াকশন যেটা, রাইট? হাত উঠে যে হাইয়েস্ট বিডার ওয়ান দ্য হ্যামার ইজ ডাউন, ইউ আর ডান। দ্য ক্যাচ ইজ নর্মালি এই প্রপার্টি, অকশন প্রপার্টিতে আমরা যেমন ক্লায়েন্টদের হেল্প করি কিন্তু প্রপার্টি পারচেস করি, আমরা সার্চ করি, লোকাল সার্চ করি, প্রপার্টি ইনফরমেশন ফর্ম আন, এভরিথিং কন্ট্রাক্ট চেক করি, সব চেক করি, ডিউ ডিলিজেন্স করি। অকশনে কোনো চান্স নেই, ওয়ান্স ইউ হ্যান্ডস আপ হ্যামার ফল, ইউ হ্যাভ টু পে 10% ডিপোজিট, সাইন দিস। এবং তুমি যদি আদার সাইড সলিসিটারকে বেগিং করো, মাথা কুটে মরো, তাদের রিপ্লাই একটা, it's a post-auction property, post-exchange property. You are not bound to respond to any pre-contract inquiries. So there you go. তুমি একটা property, you just buying blindly. এগুলো বললাম একবার, ডাজন্ট মিন যে অকশন প্রপার্টি সব খারাপ তা না, ভালো প্রপার্টি ভালো থাকে। ইনিশিয়ালি আমার এক্সপেরিয়েন্স যে আমার ক্লায়েন্ট যারা অকশনে গেছে, ইনিশিয়ালি তারা লস খায়, ফার্স্ট টাইম বায়ার হলে লস খায়, কারণ জানে না, নলেজের অভাব নাই, ট্রেনিং নাই। 500 টাকা দিয়ে সলিসিটার কস্ট দিব, আমি কিনবো কিনা শিওর না, কেন 500 টাকা দিব, একটা যে অ্যাটিটিউড থাকে। কিন্তু একটা দুটো তিনটা কেনার পরে মোটামুটি ধরো 50-60,000 পাউন্ড লস খাওয়ার পরে দেন দে লার্ন দ্য ট্রিক্স, দে উইল বি মোর কেয়ারফুল, দে উইল বি মোর ওয়াইজ, দে জাস্ট ডোন্ট রিচ দ্যাট ইম্পালসিভ রিয়াকশনটা হবে না, কারণ তখন জানে যে আমার টার্গেট গোলটা কি। স্ট্যাম্প ডিউটি আছে, এটাও মাথায় রাখতে হবে। অনেকগুলো অ্যাসোসিয়েটেড কস্ট চলে আসে, অনেক চলে আসে। কারেন্ট দ্য মোস্ট রিসেন্ট প্রবলেম আমি যেগুলো ফেস করি, কোভিডের খুব বাড়ছে, সে তুমি একজন ডেভেলপার, তুমি একটা প্রপার্টি কিনছো, কিনে তোমার সলিসিটার ল্যান্ড রেজিস্ট্রি অ্যাপ্লাই করছে, রাইট? পেন্ডিং অবস্থা তুমি অকশনে বিক্রি করে দিছো, অ্যান্ড ইউ অ্যালাউড টু ডু দ্যাট। তুমি লিগেল প্যাক চেক না করে তুমি এটা কিনে বসছো, কিনে তোমার সলিসিটার ফাইন্ড আউট করলো, এটা তো এখন হলো ওই রেজিস্টার্ড প্রোপাইটার না, ল্যান্ড রেজিস্ট্রি রেজিস্টার করবে না তুমি জানো না, বিকজ তোমার সলিসিটার অ্যাপ্লাই করে না, করছে আরেক সলিসিটার। এখন তুমি এটা 9 মাস 10 মাস যাচ্ছে, ল্যান্ড রেজিস্ট্রি হয়ে আসছে, তুমি তোমার সলিসিটার ডেইলি পুশ করো, তোমার সলিসিটার যতই বোঝানোর চেষ্টা করে তুমি বুঝতে রাজি না। আমার কথা হলো আমি কিনে ফেলছি, আমার সলিসিটার কমপ্লিট করতেছে না, আমরা বোঝানোর চেষ্টা করি যে আমরা কেমনে কমপ্লিট করবো, অলরেডি পেন্ডিং অ্যাপ্লিকেশন, ওরা ওয়েট করে নেয় রেজিস্টার ওদের নামে আসা পর্যন্ত, এর আগেই এটা অকশন সেল করে দেয়, কুইক প্রফিট, 5,000 100,000 দিয়ে কিনছে, 120,000 সেল করে, ওরা 20,000 পাউন্ড প্রফিট, যা খরচ হচ্ছে ওদের প্রফিট উঠাই দিল। আমার ক্লায়েন্টটা কিনলো, সে কিন্তু সাফার। এগুলো হলো ক্যাচ, নট নেসেসারি সব ক্যাচ আছে, আমি কারো ডিসকাস করতেছি না, অবশ্যই ইজ এ গুড ইনভেস্টমেন্ট, বাট আমি অ্যাডভাইস করি, ইফ ইউ ওয়ান্ট টু বাই প্রপার্টি ফ্রম অকশন, ইউ মাস্ট হ্যাভ ইউর ওন সলিসিটার, মর্টগেজ ব্রোকার, builder and accountant. So then before you go to auction, and your fund, you should have this
4-5 জন টিম থাকলে ইটস ইজিয়ার, কারণ একজনকে একটা টিমে একজন মর্টগেজ অ্যাডভাইস করতে পারে প্রপার্টি অপশন হবে কিনা, সলিউশন লিগ্যাল প্যাক তাকে বলতে পারে এটা কিনা উচিত কিনা না, অ্যাকাউন্টেন্ট বলতে পারে ট্যাক্স কী আসবে, বিল্ডার বলতে পারে রিনোভেশন কস্ট কত আসবে, কারণ ভিজিট প্রপার্টি ভিউইংয়ের চান্স আছে। সব মিলাই একটা ইনফর্ম ফিগার নিয়ে আমি অ্যাডভাইস করি সবাইকে অপশনে যাওয়ার জন্য। জাস্ট ফর গো সেক অফ অপশন অ্যান্ড হাত তুলে ধরা খাওয়া হচ্ছে, বেটার টু বি ইন ইনফর্ম পজিশন। ভেরি গুড অ্যাডভাইস। এখানে একটি প্রশ্ন আসে সেই ক্ষেত্রে যে একটা প্রপার্টি যখন অ্যাডভার্টাইজ করা হয় যেটা অকশনে যাচ্ছে, ওই সময়টা থেকে অ্যাকচুয়ালি যখন বিডিংটা হয় কতটুকু সময় পাওয়া যায় যে একজন বায়ার তার সলিসিটরের কাছ থেকে অ্যাডভাইসটা নেবে লিগ্যাল প্যাক সম্পর্কে? যখন তুমি বিট করলা, যে অনলাইন যেটা অপশন কোভিডের সময় আসছে, আমরা যদি অনলাইন এবং অফলাইন দুটোকেই যদি আমরা দুটো যদি করো, অফলাইনে এখন 28 ডেজ দেয় আগের যেটা অপশন কন্ডিশন 4th এডিশন যেটা আছে, আর অনলাইন বিডিং 56 ডেজ পর্যন্ত লাগবে। সো এবার এক্স্যাক্টলি যেদিন যখন থেকে তোমার হ্যামার ডাউন বিড হয়েছে ওখান থেকে তোমার 56 ডেজ টু কমপ্লিট ইট। ওটা তো কমপ্লিশনের কথা। আমার প্রশ্নটা ছিল যে এই যে একজন বায়ার সলিসিটরের কাছ থেকে আগে থেকে একটা অ্যাডভাইস নেবে তার লিগ্যাল প্যাক সম্পর্কে, সে মানে প্রসিড করবে কিনা ওই অকশনে, সেই সময়টুকু আসলে তার কাছে কতখানি? 2 দিন থাকে লিগ্যাল প্যাক অ্যাভেলেবল হয়, অকশনে 48 আওয়ার্স থাকে। অকশনে 48 আওয়ার্স থাকে। তাহলে দর্শকজনের খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন যে ওই দুদিনের মধ্যেই তাকে একজন সলিসিটরের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে নিতে হবে যে লিগ্যাল প্যাকটি চেক করে নেওয়ার জন্য। লিগ্যাল প্যাকটা চেক করতে আসলে একজন এক্সপেরিয়েন্স সলিসিটর ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগবে। এবং সেটা যদি এক্সপেন্সিভ হয় সেটাও কিন্তু ওর্থি, কারণ আদারওয়াইজ তাকে অনেকগুলো টাকা কিন্তু মানে ওয়েস্ট হওয়ার সম্ভাবনা থাকে। প্র্যাকটিক্যাল যদি এক্সাম্পল, আমার একটা ক্লায়েন্ট কর্নালে একটা প্রপার্টি অকশনে 300,000 পাউন্ড অকশনে, ইজ ম্যাসিভ অ্যাবাউট 16 বেডরুম হাউস, সিসাইড ভিউ, 300,000 পাউন্ড 16 বেডরুম হাউস। ওকে। এবং সিসাইডে ভেরি লুক্রেটিভ, খুব দারুণ চমৎকার। আচ্ছা, বাট আমার কাছে খটকা লাগছে, এটা তো আমি আমার ক্রেডিট, এটা তোমার এক্সপিরিয়েন্স তোমাকে বলে দিবে যে এই জিনিসটা সামথিং নট রাইট। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি 300,000 পাউন্ডের প্রপার্টি কিনবেন 16 বেডরুমের, আপনি হোটেলও বানাবেন, ভাই সো চিপ করোনার মতো জায়গায়। আমি সব ওয়েট করেন, ডোর জাস্ট জাম্প অন, লিগ্যাল প্যাক দেখে নেই, লিগ্যাল প্যাক কোথাও কোনো ইনফরমেশন নাই। লোকাল যেটা স্টেডিয়াম যেটা তুলছে অকশনের কাছে, যেমন আমি আপনি ফোন করেন যে এটা লোয়েস্ট ভ্যালু কত, কথা কথা অকশনে বলতে এটা তো আসলে পুড়ে যাওয়া হাউস, পুরো বাড়ি আগুনে পুড়ে গেছিল। আচ্ছা, ফায়ার ব্রিগেড এটাকে কি বলে, এটাকে যে ডিসইউজ হাউস, নর্মাল এটার ভ্যালু 1.2 মিলিয়ন যদি পারফেক্ট কন্ডিশনে থাকতো। সো দিস ইজ দ্য কেস, তুমি এইখানে এই 300,000 পাউন্ডে উনি কিনলেই ভালো। হ্যাঁ, এখানে যাওয়ার পরে ম্যাসিভ কনস্ট্রাকশন কস্ট আছে, পাহাড়ে যদি বিল্ডিংয়ের স্ট্রাকচার সমস্যা হয়, প্রথম স্ট্রাকচার সার্ভে করা তো ইজ হিউজ এক্সপেন্সিভ। ফায়ার ব্রিগেডের কাছ থেকে লাইসেন্স আনতে হবে, ইজ হেভিটেবল নাও, বিল্ডার কাজ করাতে হবে। তো এই যে কনসেপ্ট, বাট তোমার 300,000 পাউন্ড কিন্তু আটকে আছে, প্লাস টপ অনগোয়িং করো, এই ধরনের ঠিক করে মনে করো সে এবার 8-9 মাস লাগলো, 8-9 মাসে তোমার কত টাকা স্টাক হয়ে আছে মার্কেটে, ইউ ক্যান সি। দেন তুমি ওপেন করো লাইসেন্স, হোটেল, হোয়াট এভার ইট ডাজ, Airbnb, bed and breakfast, then you need to see foresee or forecast আমার প্রফিট কবে আমি পাবো। সো দ্যাটস হয়তো বা এই ইনফরমেশনগুলো জানা থাকলে উনি হয়তো জানা থাকলে উনি ফোন করছে, জানছে, আমি ওনার বলে দিয়েছি এই লাইনে আপনি প্রশ্ন করবেন, তাহলে একটা পর্যায়ে অকশনিয়ার স্লিপ অফ টাং বলে দেবে কী করবে। কোথাও কিন্তু অকশন লেখা নাই যেটা বার্ন হাউস, এই হাউস বোর্ড করা। আসলে আমি পিক আপ করছি কোথায়, যখন ছবি দেখা গেছে দেখা 3-4টা জানালা বোর্ডিং করা। আচ্ছা, বোর্ডিং কেন, পরে জানলাম যে আগুনে পুরো ধ্বংস হয়ে গেছিল এটা বাড়িটা। সো দ্যাটস হোয়াই ইট ইজ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে অকশন প্রপার্টি আসলে সলিসিটরকে দিয়ে চেক না করে কিনলে কী ধরনের রিস্ক থাকতে পারে। একটি কথা বলছিলেন যে ওখানে সার্চের রেজাল্টগুলো দেওয়া থাকে। এখন সার্চের রেজাল্টগুলো যখন অলরেডি সার্চ ওরা কন্ট্যাক্ট করেই ফেলেছে, রেজাল্টও দেওয়া আছে, এই যে একজন লে পার্সনের পক্ষে কীভাবে সম্ভব একটা সার্চ? এখানে একটা ট্রিক আছে, এই সার্চে তো আমি করাইনি, এজ ইওর সলিসিটর, আই এম নট গোয়িং টু অ্যাডভাইস ইউ। ওকে, সিম্পল, আমি করাইনি, আমি অ্যাডভাইস করবো না, কারণ আমরা অ্যালাউড না, কারণ আমরা যখন করি তখন আমাদের ডিক্লেয়ার করতে সার্চ প্রোভাইডেড বাই আওয়ার ও সার্চ প্রোভাইডেড বাই থার্ড পার্টি সার্চ আমরা নর্মালি ক্লায়েন্টকে পাঠাই দিই, এটা থার্ড পার্টি সার্চ, আমি কোনো অ্যাডভাইস করবো সার্চের উপরে, প্লিজ হ্যাভ ইউর ওন রিডিং। আমরা একটা ডিসক্লেমার ফর্ম সাথে পাঠাই দিই, যেটা আমরা আনলেস সে যদি না আবার সার্চ করো, নর্মালি আবার সার্চ করাটা দিলে তো নর্মাল সার্চ আবার কস্ট 650-700 পাউন্ড, সব ফুল প্যাকেজ। বাই দিস টাইম তোমার এটা লাগে 4 to 5 উইকস আসতে।
সো 4 to 5 ইয়ার্স আমি সার্চ পাওয়ার তোমাকে ফুল রিপোর্ট দিব না তুমি কি করবা, অনেক সময় আছে কিনে ফেলছে সার্চ প্যাকেটে লেখা দেখাও নাই কন্টামিনেটেড ল্যান্ড, জীবনে ইন্স্যুরেন্স পাবে না, বিগ প্রবলেম। অথবা কিনে ফেলতে হাই রিস্ক ফ্লাডিং এরিয়া, ইন্স্যুরেন্স কি বিল্ডিং ইন্স্যুরেন্স পাবে না, বিল্ডিং হাই রিস্ক ফ্লাডিং এরিয়া, রাইট? হাই রিস্ক ফ্লাডিং এরিয়া এখন তোমাকে তোমার প্রিমিয়াম হবে অনেক হাই। অত দেখা গেছে এটাতে শৃঙ্খল আছে, সোয়েল মুভমেন্ট আছে, তুমি নেভার নাও তোমার তখন তো এনিথিং প্রিমিয়াম উইল গো আপ। সো ইটস অ্যাডভাইজেবল অকশন প্রপার্টি কেনার আগে 48 আওয়ার্স আগে যে সার্চ প্যাকটা ওদের লিগেল প্যাকটা অ্যাভেলেবল থাকে, ইউ শুড রিড ইট। ইফ ইউ থিঙ্ক না আমার সলিসিটার পয়সা খরচ করবো না, উইচ ইজ রিজনেবল, আই এম নট বিডিং ফর দ্য প্রপার্টি, কেন আমি 500 পাউন্ড প্লাস বিএটি ফালাবো, বাট দেন ইউ রিড বাই ইয়োর সেলফ, get informed, get your mortgage ready, fund ready, you are 100%, get your accounts ready, get your book ready, and if you are 100% sure that this is the right property, start bidding, right? বছরে একটা প্রপার্টি কিনলে অনেক লাভ, রাত দিন আমি 5টা প্রপার্টি কিনে আমার সব টাকা একসাথে স্টক করে রেখে দিব। আচ্ছা, আরেকটা ব্যাপার যে সার্চের ব্যাপারে অ্যাসবেস্টস সার্চটা কতখানি জরুরি যদি কোনো সার্চ প্যাকে অ্যাসবেস্টস না থাকে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। খুব ফেমাস কেস ল আছে একটা, গভর্নমেন্ট ওন বিল্ডিং, ওরা কিনছে, গভর্নমেন্ট ওরা অকশনে দিছে, সামবডি কিনছে, কিনে ওখানে হোটেল করছে, 15 বছর চালানোর পরে হোটেলের ওই কর্মচারী ক্যান্সার ধরা পড়ছে। ওকে, ক্যান্সার ধরার পরে যে ইনভেস্টিগেশন সে ইন্স্যুরেন্সে ক্লেম করছে, এমপ্লয়ার ইন্স্যুরেন্সের আন্ডারে যাব, সেহেতু আমি এখানে কাজ করতে করতে আমার আই সাসপেক্ট ওল্ড বিল্ডিং এটা অ্যাসবেস্টস আছে, সেই ইন্স্যুরেন্সে কমপ্লেন করছে এবং হিউজ ইনভেস্টিগেশনের পরে দেখা আসলে অ্যাসবেস্টস আছে, আচ্ছা, হ্যাঁ, হুইচ কন্ট্রিবিউটেড টু হিজ ক্যান্সার। অ্যাসবেস্টস তোমাকে খেয়াল করতে, বাড়িগুলো কনস্ট্রাকশন ইয়ার দেখতে হবে। কনস্ট্রাকশন ইয়ার মোস্টলি ধর 50, 60 বা 1900 যে বাড়িগুলো হয়েছে 1910, 20 এগুলো এই বাড়ি বা 1800 যে বাড়ি কনস্ট্রাকশন পুরোনো বিল্ডিং, গ্রেড টু লিস্টেড বিল্ডিং, এগুলোতে অ্যাসবেস্টস থাকার চান্স খুব হাই, কারণ এগুলো তখন যে ম্যাটেরিয়ালগুলো যে ইউজ হয়েছে ওই ম্যাটেরিয়ালগুলো ইজ সোর্স অফ অ্যাসবেস্টস। আচ্ছা, অ্যাসবেস্টস 150-200 বছর আগের যে বাড়ি, হ্যাঁ, বা 1950, 60 বাড়ি, ওর বাড়িতে অ্যাসবেস্টস জিজ্ঞেস করা বা অলওয়েজ আস্ক ফর দ্য আদার সাইড সলিসিটার বিক্রির সময় অ্যাসবেস্টস আছে কিনা জানো কিনা না। আমার নিজ খরচে তুমি অ্যাসবেস্টস করাইতে পারো, কস্ট 500-600 পাউন্ড ইন্ডিপেন্ডেন্ট একজন এক্সপার্টকে দিয়ে। সো দেন দিস গাই ওয়ান অফ 5 মিলিয়ন পাউন্ড কম্পেনসেশন ইন্স্যুরেন্স থেকে, পে আউট থেকে। সো জিনিসটা কত সিরিয়াস দেখো, 16 বছর একটা মাসের লাইফ ধ্বংস হয়ে গেছে, সে 5 মিলিয়ন পাউন্ডে কী করবে ইফ ইট ডাজন্ট সার্ভাইভ? তার টাকা সে ফাইট করছে, সে পাইলো, কিন্তু সে দেখে যেতে পারলো না, তার যারা আছে আত্মীয় স্বজন উত্তরাধিকারী তারাই হয়তো ভোগ করবে। তাহলে একটা প্রাসঙ্গিক কোয়েশ্চেন আসে যে এটা গুরুত্বপূর্ণ হলো, এটা কি ম্যান্ডেটরি? না, ইটস নট ম্যান্ডেটরি। যদি কেউ না করে থাকে তখন না করে আমরা সলিসিটারকে অ্যাডভাইস করি, মোস্টলি আমরা কমার্শিয়াল প্রপার্টিতে বেশি অ্যাডভাইস, একটু ওল্ড প্রপার্টি লিস্টেড বিল্ডিং দেখলে আমরা বলি ইউ শুড আন্ডারটেক ইউর ওন অ্যাসবেস্টস সার্চ, রাইট? নর্মাল যেগুলো আমরা করি, ল্যান্ডার থাকলে ম্যান্ডেটরি হইলো এনভায়রনমেন্টাল সার্চ, লোকাল অথরিটি সার্চ, ড্রেনেজ সার্চ, ফ্লাডিং সার্চ, রেট অন গ্যাস সার্চ, এগুলো হলো ম্যান্ডেটরি না বা ল্যান্ডার রিকোয়ারমেন্ট, ইউ হ্যাভ টু ডু সার্চ। বাট আমাদের প্রটোকলে কোথাও বলা হয় যে ম্যান্ডেটরি। অনেকে ক্যাশ, যদি কেউ ক্যাশ বাই কিনে তাহলে তো ল্যান্ডার্সের কন্ডিশনগুলো আমরা তখন বলি রেকমেন্ডেড, এখানে দ্য ওয়ার্ডিং ডিফারেন্ট। আচ্ছা, যখন ল্যান্ডার মর্টগেজও কিন্তু আমরা বলি ল্যান্ডার রিকোয়ারমেন্টস, ইউ হ্যাভ টু ডু লোকাল সার্চ। তুমি ক্যাশ কিনতেছো, তোমার পয়সা আছে, দেন উই সে ইটস not mandatory, but we highly recommend it to do this. Then you have an overall view of the area, this thing, and weather planning constraint আছে নাকি, তোমার বাড়ির পাশে পাওয়ার টারবাইন আছে নাকি, ইলেকট্রিক সাবস্টেশন আছে নাকি, যেগুলো তোমার বাড়ির ভ্যালু আন্ডার ভ্যালু করে দেবে। আর এই প্রপার্টিটা এনজয় করতে হলে তো ওই সার্ভিসগুলো বা ওই জিনিসগুলো দরকার, সো এটা তাকে করতেই হয় সঙ্গত কারণে। এখানে আরো একটা ব্যাপার, তাহলে আপনি শুরুতে বলছিলেন যে টাইটেল ইনভেস্টিগেশন করতে গিয়ে যদি দেখা যায় যে প্রপার্টিটা যার কাছ থেকে কেনা হচ্ছে এটা তার প্রপার্টিই না বা এটা পেন্ডিং আছে রেজিস্ট্রেশনটা এখনও, তাহলে ওই অবস্থায় যদি একজন ক্লায়েন্ট এসে আপনাকে, মানে তার এখন আসলে করণীয়টা কি? যদি তার আসলে সে যে অকশনে কিনে ফেলে, তখন তো আমরা তখন সাবসিকুয়েন্ট অ্যাপ্লিকেশন করি, সাবজেক্ট টু পেন্ডিং অ্যাপ্লিকেশন আমরা কমপ্লিট করে আমাদের ল্যান্ড রেজিস্ট্রে আমরা অ্যাপ্লিকেশন পাঠাই। তো তখন ল্যান্ড রেজিস্ট্রে প্রথম অ্যাপ্লিকেশন শেষ করে তখন অটোমেটিক এটা একই সাথে দুইটা ডিল করে,
আচ্ছা, ওটাও জমা থাকে ওদের কাছে, পরেরটা জমা থাকে, আগেরটা জমা হ্যাঁ, থাকে। দুইটা হায়ারার্কি বেস থাকে, ডেটা যেটা আগে গেছে ওইটা ডিল করবে, ল্যান্ড রেজিস্ট্রি অটোমেটিক ওইটাকে ডিল করবে, মানে যে বিক্রি করে তার টাইটেলটা আসবে সেম টাইম আমাদের ক্লায়েন্টের কাছে চলে আসবে টাইটেল। ওইটা বিগ প্রবলেম হয় না, প্রবলেম হয় ল্যান্ড রেজিস্ট্রি নিজেই কনফিউজড হয়ে যায়, কারণ একই টাইটেল পাঠাতেই থাকে। হ্যাঁ, রিকুইজিশন পাঠাতে থাকে, এই রিকুইজিশন আবার পাঠাইতে হয়, কারণ লেটেস্ট অ্যাপ্লিকেশন আমাদের উপর রিকুইজিশন চলে আসে, এই রিকুইজিশন পাঠাইতে হয়, আবার যার কাছ থেকে কিনছে অকশনে সলিসিটার একবার বিক্রি করে ফেলে, ওদেরকে ধরা, ওরা দেয় মোস্টলি আনসার দেয়, কিন্তু ওদেরকে ধরা বা টাইমলি রেসপন্স করে, কারণ অকশনের ইউ এক্সচেঞ্জ দ্য কন্ট্রাক্ট, ইউ আর ডান, you are done. You need to complete it. If you don't complete it, you lose your deposit. Plus legal cost, plus auctioneer fee, which payable in advance. So this is the catch. But এটা নিয়ে কারো ভয় পাওয়ার কিছু নাই, একটু পড়াশোনা করলে, একটু নলেজ থাকলে, একটু সলিসিটারের কাছে অ্যাডভাইস নিলে, আমি বলতে চাই এটা যে ভালো হবে, বাট দে আর ইন ইনফর্ম পজিশন to complete your next purchase from এত টাকা auction. একটা ইনভেস্টমেন্ট যদি মানে হ্যাপিলি এটা একটা না হয়, যেটা হয় যে অকশন প্রপার্টি কিনে ফেলা হয়েছে অন বেসড অফ দ্যাট আমার ল্যান্ডার মর্গেজ দিবে, ল্যান্ডার তো মর্গেজ বললেই দেয় না, ওদের লট অফ ক্রাইটেরিয়া আছে, ক্রেডিট চার্জ দিবে, এইটা দিবে, দেখা গেল তোমার ব্যাড ক্রেডিট হিস্ট্রি, তুমি অকশন প্রপার্টি কিনে বসে আসে 10% তুমি ক্যাশ ডিপোজিট দিয়ে দিছো, বাকি 90,000 পাউন্ড ধরে 100,000 প্রপার্টি দাও, ল্যান্ডার তো যদি তোমাকে রিফিউজ করে দেয়, তুমি তো দ্যাটস ইট, where are you going to go? You go only 56 days or 28 days. So এই জন্য ব্রোকার কেন বললাম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ইম্পর্টেন্ট কেন, এটা অফার ইন প্রিন্সিপাল আইনে রাখা ভালো বিফোর ইউ গো ইন অকশন। আমি প্রপার্টি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার জানিয়ে রাখা হলো যেটা আমি ডেসপারেট ফর বিড দ্যাট আই মে বি বিডিং ফর দ্যাট অ্যান্ড আই মে একুয়ার দিস প্রপার্টি ফ্রম অকশন। সো আমার মর্গেজ ফাইন্যান্সিয়াল রেডি রাখি, সলিসিটার তো সমস্যা না, সলিসিটার তো আছেই, দ্যাটস হোয়াট ইট ইজ। এখন ওই যে মর্গেজের কথা বলছিলেন, ক্যাশ বাই হয়তো প্রবলেম নেই, শুরু থেকে সে জানে যে সে ক্যাশ বাই করছে, কিন্তু মর্গেজ তো আগে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, যখন সে জিনিসটা উইন করে ফেললো তখন তার মর্গেজ ব্রোকার মর্গেজের জন্য অ্যাপ্লাই করলো, ওখানে তো একটা সময় লাগে। হ্যাঁ, মর্গেজ যেমন অনেক সময় ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা কী করে, অফার এই প্রপার্টি দেখায় ল্যান্ড প্রসপেক্টিভ ল্যান্ড অফার ইন প্রিন্সিপাল আইনে রাখে। আচ্ছা, অফার ইন প্রিন্সিপাল, হ্যাঁ, যে ল্যান্ডার বল ঠিক আছে আমি দেখলাম তোমার ক্রেডিট কার্ড দেখলাম, সফট সার্চ করে ওরা, করে তারপরে একটা এই উপরে আমার এই ডিপোজিট আমার অ্যাভেলেবল আছে, তখন অফার ইন প্রিন্সিপাল দেয়, উইচ দেন ইউ ক্যান মোটামুটি মনে করো যে পজিটিভ মর্গেজ অ্যাপ্রুভ করবে, 50% হ্যাঁ পজিটিভ মর্গেজ অ্যাপ্রুভ করবে। নেক্সট স্টেপ তুমি যেদিন বিডিং অংশের সাথে ব্রোকারের কাছে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিয়ে দিয়ে যে আমার মর্গেজটা করে দাও, আমার সলিসিটার আছে, তখন আমাদের যে সুবিধা আমরা তখন অকশন প্যাকটা টোটাল ব্রোকারের কাছে পাঠিয়ে দিই, ওরা তো ল্যান্ডারকে দেখা যে এই কন্ট্রাক্ট হয়ে গেছে, ডিপোজিট দেওয়া হচ্ছে, এই সার্চের রিপোর্টে, তো আমাদের কাজগুলো, কারণ আমরা তো ল্যান্ডার যদি আমাদের জিজ্ঞেস করে এটা দাও এটা দাও, উই হ্যাভ নট পজিশন, দিস ইজ পোস্ট এক্সচেঞ্জ ট্রানজাকশন, প্রি এক্সচেঞ্জ কোনো ইনকোয়ারি আমরা উত্তর নেই আমাদের, তাহলে ল্যান্ডার যোগাযোগ করবে অকশন, না ল্যান্ডার আমাদের সাথে যোগাযোগ করবে, বাইরের সাথে যোগাযোগ করবে, আমরা অকশনের প্যাকটা ল্যান্ডারের কাছে পাঠিয়ে দিই, স্ট্যান্ডার্ড প্যাকটা, যে বিফোর তুমি ল্যান্ডার হিসেবে কোনো যদি আমাদের কাছে কোনো উত্তর চাও, প্যাকটা পড়ে দেখো, এই প্যাকটা তুমি তোমার আন্ডাররাইটে পড়ে দেখুক, ইফ ইটস সুইটেবল ফর দ্যাট দেন ইস্যু দ্য মর্গেজ। এখানে আমরা ক্যাশ বাই সম্পর্কে জানলাম, আমরা যে মর্গেজ সম্পর্কে জানলাম, ব্রিজিং ফাইন্যান্স বলে একটা ব্যাপার আছে, সেই ব্রিজিং ফাইন্যান্সটা কিভাবে কাজ করে অকশন প্রপার্টি ক্ষেত্রে? ব্রিজিং ফাইন্যান্স হলো ওই কখন যদি অকশন যাও দেখবো যে ব্রিজিং ফাইন্যান্সের ডেস্ক নিয়ে বসে আছে, ব্রিজিং ফাইন্যান্স খুব কাজ করা সোজা, ব্রিজিং ফাইন্যান্স ইজিয়ার, নট ইজিয়ার বলবো না, এভরি ল্যান্ডার ইউ হ্যাভ টু গুড ক্রেডিট হিস্ট্রি, তোমার যদি ব্যাংক্রাপসি থাকে বা কিছু ব্যাড ফুটমার্ক থাকে, ফুটপ্রিন্ট থাকে, তাহলে ক্রেডিট কোথাও পাবে না। ব্রিজিং ল্যান্ডার হলো শর্ট টার্ম লোন, ব্রিজিং ল্যান্ডিং হলো, ব্রিজিং ল্যান্ডিং মানে কি, আমার এইটা আর এই প্রপার্টিটা ব্রিজ করে দিচ্ছে এই ফাইন্যান্সটা, সো আমার পারপাসের ব্রিজিংয়ের মেইন পারপাস থাকে আমি এটা ব্রিজ করবো, 12 মাস শর্ট টাইম লোন দিব, 12 মাসের মধ্যে আমার সব প্রপার্টি কমপ্লিট করে আমি গো টু হাই স্ট্রিট ল্যান্ডার, সেন্টান্ডার, ন্যাটওয়েস্ট, বার্কলেজ, লয়ার্স, হ্যালিফ্যাক্স, নর্মাল ল্যান্ডার বা অন্য কোনো সাবপ্রাইম ল্যান্ডার। ব্রিজিং ল্যান্ডারে অসুবিধা হলো ইন্টারেস্ট খুব হাই থাকে, 13 to 15% থাকে, ওরা হইলো পুরো 12 মাসের ইন্টারেস্ট একসাথে অ্যাডভান্স নিয়ে নেয়। আচ্ছা, 12 মাসে যদি পেমেন্টটা যেটা আসছে ওটা একসাথে অ্যাডভান্স নিয়ে নেয়, তো দেখা গেলো তুমি 150,000 পাউন্ডের মর্গেজ অ্যাপ্লাই করছো, তো মর্গেজ গ্রান্ট হয়েছে দেখাচ্ছে, কিন্তু মর্গেজ 150,000 পাউন্ড, কিন্তু তোমাকে রিলিজ করবে অ্যাকচুয়ালি 120,000 পাউন্ড। আচ্ছা, যেটা হচ্ছে না, দ্যাটস হোয়াই দে মেক মানি।
তারা যে প্রোডাক্ট ফি দিবে ওটা চার্জ করে 15,000 20,000 পাউন্ড। এটা হলো আমাদের প্রোডাক্ট ফি। ইউ ক্যান আর্গু অন দ্যাট, আই নিড মানি। এটা দিবে। তখন কি তাহলে মর্গেজ মানি নিল, ব্রিজিং ফাইন্যান্স ওটাও দুটো একসাথে দিয়ে কিনতে পারবে নাকি আলাদা আলাদা? না, মর্গেজ দুইটা অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা ছোট্ট একটা ব্রেক হয়। প্রিয় দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছিলাম। ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই, সাথে থাকবেন। দর্শক, আবারও স্বাগত আয়ন লিগেল শোতে। আপনারা দেখছেন আয়ন টিভি স্কাই 72। বিরতির আগে আমরা কথা বলছিলাম ব্রিজিং ফাইন্যান্স নিয়ে। আমরা সেই বিষয়ে আরেকটু ক্লিয়ার হয়ে নেব আমাদের গেস্ট সলিসিটর এহসান হকের কাছ থেকে। এহসান ভাইয়া, ব্রিজিং ফাইন্যান্স নিয়ে আপনি বলছিলেন যে ব্রিজিং সলিসিটর বলতে কিছু নাই। হ্যাঁ, ব্রিজিং ফাইন্যান্সটা হচ্ছে ওই ব্রিজ, যেটা গ্যাপ। আমার গ্যাপটা কি, যে আমি 1 বছরের জন্য ব্রিজিং ফাইন্যান্সটা মোস্টলি 6 মাস বা 12 মাস দেয়। এটা হলো এই গ্যাপটা ফিল হয় 1 বছরের প্রপার্টি আমার অপশন দিয়ে কিনাও কমপ্লিট হলো, আমার প্রপার্টি কাজ করা কমপ্লিট হলো। তারপরে আমি 1 বছরের মধ্যে আই ক্যান অ্যাপ্রোচ এনি ল্যান্ডার, হাই স্ট্রিট ল্যান্ডার, ওদের কাছে ফান্ড নিয়ে আই পে অফ দ্য ব্রিজিং ফাইন্যান্স। আমার আর কিছু নেই, আমি আই গো ব্যাক টু নর্মাল ইন্টারেস্ট। সাম ব্রিজিং ফাইন্যান্স কোম্পানি চার্জ 13% ইন্টারেস্ট, 15% ইন্টারেস্ট। তাহলে এটা কতখানি প্র্যাকটিক্যাল ব্রিজিং ফাইন্যান্সের? ইজ প্র্যাকটিক্যাল, সবাই নিচ্ছে। আচ্ছা, সবাই নিচ্ছে গ্যাপটা ফিল আপ করার জন্য। কুইক মানি না থাকলে, হ্যাঁ, পয়সা নাই, ব্রিজিং ক্রেডিট রেকর্ড ভালো, কিন্তু এই মুহূর্তে আমার হাই স্ট্রিট ল্যান্ড অনেক সময় যাচ্ছে। এবং আপনি এটাও বলছিলেন যে অকশনের প্লেসে দেখা যায় যে ব্রিজিং ফাইন্যান্স দিয়ে আগে আমরা দেখি, এখন যাই না, আমি অলরেডি অকশন যাইনি। আচ্ছা, আগে যখন যাইতাম আউট অফ মাই ওন ইন্টারেস্ট দেখার জন্য যাই, বা আমার বিভিন্ন ক্লায়েন্ট নিয়ে যেত সাথে করে অকশন প্রপার্টি কিনবে, তখন দেখতাম যে ডেস্ক নিয়ে বসে থাকতো এই ব্রিজিং ফাইন্যান্সের আন্ডার রাইটারগুলা। আচ্ছা, অকশন প্রপার্টি কিনছো, নেক্সট ডে ওদের কাছে সাইন করবো, ওকে তোমার ব্রিজিং ফাইন্যান্স ডান। অনেক আগে কথা, এখন তো মর্গেজ রিকোয়ারমেন্ট সব কিছু তো অনেক টাফ, স্ট্রিক্ট, মাছ মোর স্ট্রিক্ট, টাফ বলে মাছ মোর স্ট্রিক্টার, মাছ মোর রেগুলেটেড। শুরুতে একটি কথা বলেছিলেন যে ওখানে স্পেশাল কন্ডিশনে একটা ফি এর কথা থাকে, নিজের সলিসিটরের ফি অর্থাৎ বায়ারের সলিসিটর, সেই সাথে থাকে ল্যান্ডারের সলিসিটর, সেই সাথে থাকে অকশনিয়ারের সলিসিটর, সেলার সলিসিটর, অনেকগুলো আরও আদার্স ফি ওখানে যোগ হয়, যে জিনিসটা অনেকেই ওভারলুক করে যান অথবা খেয়ালই করে। ওভারলুক করার কারণ আছে, তুমি শুনলে অবাক হবা। হ্যাঁ, কেন জিজ্ঞেস করো? কেন? এই যে স্পেশাল কন্ডিশন, আউট অফ 100 স্পেশাল 99 স্পেশাল কন্ডিশনে ওদের যে সলিসিটর ফি, দে নেভার পুট ইন ফিগার, দে পুট ইন ওয়ার্ডস। আমি দেখেছি। হ্যাঁ, দেখছো, তুমি পরে যখন যাও, মানে চোখে এটা আসলে পড়ে না। হ্যাঁ, that's why the tricks is. But again, it's completely legitimate. You can't hold somebody. কেন তুমি এটা ফিগার দিলে না? আচ্ছা, এই জন্য এগুলো ইন্ডাস্ট্রি ডকুমেন্ট করার সময় যখন 10 ট্রান্সফার ডকুমেন্টে 10 প্যারাগ্রাফ টেনে যখন আসো, তখন লেখা কনসিডারেশন কিন্তু বোথ লিখতে হয়। ফার্স্ট ইন ওয়ার্ড, দেন ব্র্যাকেটে ইন দ্য ফিগার, সো নোবডি ক্যান কনফিউজড। সো এইটা একটা ট্রিক্স ক্লায়েন্টদের মনে রাখা উচিত স্পেশাল কন্ডিশন পড়ার সময়। দ্যাটস হেল্প ইউ। অক্ষণিয়ার আগে 500-700 নিত, অক্ষণে তো 2,500 3,000 পাউন্ড পর্যন্ত চার্জ, বেশ বড় অঙ্কের একটা চার্জ করে হয়েছে। আর আমরা তাহলে কথা বললাম টাইটেল ইনভেস্টিগেশন নিয়ে, কথা বললাম সার্চেস নিয়ে, কথা বললাম হচ্ছে যে ফি নিয়ে। এছাড়া আর স্পেশাল কন্ডিশন আর কি কি জিনিস থাকতে পারে? স্পেশাল কন্ডিশন আরও থাকতে পারে যে কোনো স্পেশাল কন্ডিশনে একদম দেখবা 10 থেকে 12টা ক্লোজ থাকে, ইন্ডেমনিফাই, হোয়াট এভার হ্যাপেন্স ইউ ক্যান নট হেল্ড seller responsible by signing this contract, because এই অকশন কন্ট্রাক্ট স্পেশাল কন্ডিশন পার্ট থাকে, লাইক আমাদের নর্মাল পারচেজ কন্ট্রাক্ট। নর্মাল পারচেজ দেখবা তো 5th এডিশন অনেকগুলো কন্ডিশন, স্ট্যান্ডার্ড কন্ডিশন, কিন্তু একটা পেজে থাকে স্পেশাল কন্ডিশন, ব্যাক এন্ড প্রপার্টি, অকুপায়ার সিগনেচার। তো ওগুলো থাকে যে তুমি কন্ট্রাক্ট সাইন করছো, ইউ হ্যাভ এক্সচেঞ্জ কন্ট্রাক্ট, পোস্ট এক্সচেঞ্জ কন্ট্রাক্ট, ইউ ক্যান নট হেল্ড রেসপন্সিবল ফর এনিথিং টু দ্য সেলার, বিকজ ইউ আর দ্য লিগ্যাল ওনার অফ দ্য প্রপার্টি। ইম্পর্টেন্ট থিং মনে রাখবো, আমাদের দর্শকদের বলি, ওয়ান্স ইউ সাইন এ কন্ট্রাক্ট, যে কোনো অকশন হোক নর্মাল পার, ওয়ান্স ইউ সাইন এক্সচেঞ্জ কন্ট্রাক্ট, ইউ আর দ্য লিগ্যাল ওনার। তখন থেকে ওই মোমেন্ট থেকে এক্সচেঞ্জের পরে ওইবারে বিল্ডিং ইন্স্যুরেন্স,
এভরিথিং তোমার আছে যখন কমপ্লিশন করলা যখন ল্যান্ড রেজিস্টার হয়ে গেল দেন ইউ কি দ্য বেনিফিশিয়াল ওনার আচ্ছা right? So legal owner once you exchange the contract, once you complete the registration, there will be beneficial owner. So legal and beneficial of both once the land registry formality is done. But exchange of contract date থেকে is your responsibility. এই জন্য আমরা স্ট্রিক্টলি বলে দিই কন্ট্রাক্ট এক্সচেঞ্জের I am not going to exchange contract until I see the building insurance in place. ওই কন্ট্রাক্ট এক্সচেঞ্জ করছো কমপ্লিশন এক সপ্তাহ পরে হচ্ছে আগুন লেগে গেল টেরোরিজম হইলো এনিথিং কুড হ্যাপেন তখন তোমার আইসা আমাকে বলতে পারো যে ইউ হ্যাভ নো অ্যাডভাইস মি তখন তোমার উচিত তুমি তো ইন্স্যুরেন্স করো তখন তোমার মর্টগেজ অফার উইথড্র করে ফেলতে হবে কারণ তোমার মর্টগেজ দিছে বেসড অন দ্য বিল্ডিং এখন তোমার বিল্ডিংই ড্যামেজ হয়ে গেছে অস্তিত্ব নেই আগুন লেগে গেছে সামথিং হ্যাপেন স্কোয়াটার ঢুকে গেছে সো দেন তোমার তো ইন্স্যুরেন্স প্রোটেক্টেড তাহলে বিল্ডিং রেগুলেশনের জন্য কখন অ্যাপ্লাই করতে হবে বিল্ডিং ইন্স্যুরেন্স বিল্ডিং ইন্স্যুরেন্সের জন্য বিল্ডিং এক্সচেঞ্জ কন্ট্রাক্ট এক্সচেঞ্জ আগ মুহূর্তে বিল্ডিং ইন্স্যুরেন্সটা তোমার ওই মুহূর্ত থেকে ইট হ্যাজ টু বি এফেক্টিভ ডেট অন দ্য এক্সচেঞ্জ অফ কন্ট্রাক্ট ডেট তাহলে আগে থেকে অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ একদম তো অনলাইনে এগুলো তো আর মানে সুপার মার্কেট বা যে কোনো গেলেই পাওয়া যায় এবং সলিসিটররা হেল্প করবে বায়ারকে আমরা এগুলো ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট উই ডোন্ট হেল্প আচ্ছা আমরা তো এফসি রেগুলেটেড না তুমি আমি দুজনে এসআর রেগুলেটেড হ্যাঁ সো উই মাস্ট নট ইউজ অনেক সময় আমাদের যেটা রিসেন্ট সবসময় প্রবলেমটা ইউজ করি ক্লাসিক কেসও আছে স্ট্যাম্প ডিউটি পেমেন্ট সে এসআতে কমপ্লেন করছে আমার সলিসিটর আমাকে স্ট্যাম্প ডিউটি পেমেন্টের ব্যাপারে অ্যাডভাইস করে নাই আচ্ছা রাইট অনেক ফার্মের ক্লায়েন্ট কেয়ার লেটারগুলো চেঞ্জ হয়ে গেছে দেখো অনেক ফার্মে দেখবো যে আমার ফার্মে টেলর যে স্ট্যাম্প ডিউটি ডিক্লারেশন কমপ্লিট আলাদা ইভেন এইচএমআরসি খুব ফানি স্ট্যাম্প ডিউটি ক্লায়েন্ট পে করে নাই আইসে সলিসিটরকে ধরে এই জন্য এটা ডিক্লারেশন নেওয়া হয় এখান থেকে যে স্ট্যাম্প ডিউটি উই নেভার অ্যাডভাইস অন স্ট্যাম্প ডিউটি হোয়াট ইজ ইউর স্ট্যাম্প ডিউটি ইউ শুড ক্যালকুলেট ইউর ওন অ্যাডভাইস আস ইফ ইউ আর কনফিউজড get your advice from tax advisor or call HMRC. Once you get the figure, advise us, sign the declaration. We are here as a solicitor, merely facilitate the payment. Okay. আর HMRC তোমাকে পেমেন্ট অপশন দিবে না স্ট্যাম্প ডিউটি 14 ডেজ পেমেন্ট না করো তাই তোমাকে পেনাল্টি গুনতে হবে সলিসিটর হিস্টোরিক্যালি স্ট্যাম্প ডিউটি পেমেন্ট দেয় সলিসিটর কখনো অ্যালাউড না স্ট্যাম্প ডিউটির উপর অ্যাডভাইস করতে কোনো ক্লায়েন্ট ক্যালকুলেট করতে কি অ্যালাউড ক্যালকুলেট তুমি গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে আছে ইউ ক্যান ইটস ফর ওপেন ফর পাবলিক ইউ ক্যান ক্যালকুলেট আমি তো একটা এক্সাম্পল দাও তুমি আমি দুজন সলিসিটর এখন দেখা গেলো সে স্ট্যাম্প ডিউটি আসছে 5,000 পাউন্ড বা দেখা গেলো সামহাও সে এই স্ট্যাম্প ডিউটি আমার কাছে ক্লায়েন্ট হয়তো হাইড করছে ফার্স্ট টাইম বাইরে স্ট্যাম্প ডিউটি থ্রেশহোল্ডের উপরে তোমার যে ওয়ান অর মোর প্রপার্টি হাইয়ার স্ট্যাম্প ডিউটি সে বললো আমার কোনো প্রপার্টি নেই আমি তো আর সার্চ করার তো ইয়ে নেই আমি সেই অনুপাতে স্ট্যাম্প ডিউটি কম হয়েছে এইচএমআরসি শর্টে চিঠি পাঠাইছে তোমার স্ট্যাম্প ডিউটিটা তুমি কম দিছো অথবা সলিসিটর ফার্মে চিঠি তুমি সলিসিটর উই সাসপেক্ট তুমি স্ট্যাম্প ডিউটি ফুল দাও নাই কি করছো আমাদের জানাও আচ্ছা রাইট তখন তুমি বাইকে তুমি ক্লায়েন্টকে ধরতে গেলে কারণ তুমি তো আমার অ্যাডভাইস করো না আমি কীভাবে জানবো সেগুলো এইসব যন্ত্রণা না যা হচ্ছে সিম্পল হইলো যেমন তুমি বলতো ইন্স্যুরেন্স ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট স্ট্যাম্প ডিউটি we must not and we should not advise client at any stage. Stamp duty HMRC guideline जो देखो clearly लिखा है stamp duty is the responsibility for paying stamp duty is the sole responsibility of the buyer. কোথাও লেখা sole responsibility solicitor. কিন্তু HMRC আবার খুব ট্রিকি ওরা মনে করো আমি হেরে খুঁজবো তো সলিসিটর ফার্মে যায় ওদের কাছে তো ইন্স্যুরেন্স আছে না দিলে তো নিশ্চয়ই কোথাও একটা ঘাপলা সলিসিটর ফার্ম মানে যত দোষ নন্দ ঘোষ টাইপের যার কিছু সলিসিটর ফার্ম দোষ করছে আমরা কেন ইচ্ছা করে তোমার স্ট্যাম্প দিব না আমাদের কি স্বার্থ আমি তো ইভেন স্ট্যাম্প ডিউটি করে না তা বলি না অনেক সলিসিটর স্ট্যাম্প ডিউটি ফ্রড করছে অনেক টাকা স্ট্যাম্প ডিউটি না জমায়া ফার্ম বন্ধ করে চলে গেছে এগুলো অনেক হিস্ট্রি আছে তো এখন সব ঝুড়িতে তো একটা দুটো পচা আপেল থাকবে ইট ডাজন্ট মিন যে সব আপেলই পচা দ্যাটস হোয়াট ইট ইজ ভেরি গুড অ্যাডভাইস থ্যাংক ইউ সো মাচ দর্শক আপনারা শুনলেন স্ট্যাম্প ডিউটি ট্যাক্স নিয়ে আসলে সলিসিটর অ্যাডভাইসের চেয়ে আমি তো তুমি বিশ্বাস করো না নো ডিসরেসপেক্ট ইন্টেন্ডেড আই হ্যাভ ফাইন্ড সো মেনি অফ মাই কলিগস দে ডোন্ট নো দ্যাট ওরা জানেও না যে being a solicitor they must not advise on stamp duty it's একটা ট্র্যাপ তুমি এটা অ্যাডভাইস করলে আর ক্লায়েন্ট এটা উল্টাপাল্টা হইলো তুমি দুইটা ফ্রন্ট ওপেন করতে একটা ক্লায়েন্টের সাথে একটা HMRCর সাথে এবং বিহাইন্ড ইউ তোমার সুপারভাইজিং পার্টনার তোমার
ঘাড়ের উপর থাকবে, ওয়াই ডিড ইউ ডু দ্যাট। তোমার এমএলআরও ঘাড়ের উপর থাকবে, ওয়াই ডিড ইউ ডু দ্যাট। সো এগুলো আমার দরকার কি, আমি আসছি প্র্যাকটিস করতে, এটা আমার রুচি। আমার গাইডেন্স আছে, আমি শুড নট অ্যাডভাইস অন স্ট্যাম্প ডিউটি অর ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, আই শুড নট। একদম আমার তো সব কাজে হয়ে লাভ নাই, বিকজ আমি রেগুলেটেড না এফসিএ, আমি রেগুলেটেড বাই দ্য এসআরএ। এবার যদি আমরা যে স্পেশাল কন্ডিশনগুলো শেষ হলো, শুরুতে বলছিলাম দর্শক যে টিপসগুলো আজকে হাসান ভাই আমাদেরকে দিলেন, যারা বায়ার আছে, যারা ভাবছেন যে অকশনে প্রপার্টি কিনবেন, সেই টিপসগুলো অবশ্যই মাথায় রাখবেন এবং সলিসিটরের অ্যাডভাইস নিয়ে নেবেন। আপনি অকশন করার আগে, বিডিংয়ে যাওয়ার আগে 48 আওয়ার্স অ্যাডভাইস না, ম্যান্ডেটরি না, রেকমেন্ডেড। কারণ হ্যাঁ, ম্যান্ডেটরি না, রিকমেন্ডেড, বাট নিলে আপনি আর মানে একটা রিস্ক থেকে বাঁচা গেল হয়। ইনফর্ম ডিসিশন নিতে আসলে সুবিধা হবে। ইনফর্ম ডিসিশন নিতে সুবিধা, তুমি একটা ইনফর্ম পজিশন জানো, প্রোস এন্ড কনস কি, হ্যাঁ, রাইট? সো ইউ সি বেটার ফর একটা প্রপার্টি আসছে দেখতে খুব লুক্রেটিভ, মে নট বি, ফেস ডাজ নট রিফ্লেক্ট মনের চেহারা, রাইট? আমরা অনেকে বলি না। সো এটা আমার প্রপার্টি দেখতে তো উইন্ডোটা খুব সুন্দর লাগতেছে, বাড়ির ভিতরে আমি জানি না কি, বাট দেন দ্যাট হেল্পস। প্রফেশনাল অ্যাডভাইস নিলে হেল্প, আর্কিটেক্ট সার্ভেয়ার অ্যাডভাইস নিলে, সলিসিটর অ্যাডভাইস নিলে, অ্যাকাউন্টেন্ট অ্যাডভাইস নিলে, builder advice nile, mortgage advisor advice, that helps you. So don't jump into the sea without knowing how deep the sea is. It could be strong current থাকতে পারে, আন্ডার কারেন্ট ড্র্যাগ করে তোমাকে নিয়ে যাবে, তোমাদের নাইস স্যান্ডি বিচ, ইউ স্ট্যান্ড অন ইউর ফিট ফার্মলি, যদি জানো ওয়ার ইউ ডাইভিং ইন, দ্যাটস হোয়াট ইট ইজ, সিম্পল। আমরা কি তাহলে এখন একটু রাইট টু বাই ফ্রম কাউন্সিল ওটা নিয়ে কথা বলি। ওটা নিয়ে কথা বলতে হলে প্রথমেই দর্শকদের একটু জানাতে চাই, দর্শক কে কিনতে পারে কাউন্সিলের থেকে। আপনারা যদি কোনো কাউন্সিলের প্রপার্টিতে টেনেন্ট হিসেবে থাকেন এবং একটা নির্দিষ্ট সময়ের পরে ডিসকাউন্টেড প্রাইসে ওই প্রপার্টিটা আপনার কেনার অধিকার রাখেন, এখন সেটি কিনতে হলে আসলে কী কী ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় আর অন্যান্য সাথে কী কী করতে আমরা জেনে নেব এহসান হকের কাছ থেকে। এহসান ভাইয়া, রাইট টু বাই ফ্রম কাউন্সিল এই জিনিসটা আসলে অনেক সময় দেখা যায়, আমার নিজের একটা কেস আমি পেয়েছি যে আমরা কাজ করছিলাম, এখন যে 70% যে ডিসকাউন্টেড প্রাইসে সে পেয়েছিল, কিন্তু এখন 70% আমারটা 75 হতে পারে, এটা চেঞ্জ করতে, কারণ এটা ডিপেন্ড করে আপনি কতদিন থাকছেন সেটার উপরে, কতখানি ডিসকাউন্ট পাচ্ছেন। কিন্তু তার এটা ছিল যে শেষ পর্যন্ত সে এটা বাড়িটা কিনতে পারেনি, কারণ হচ্ছে যে ক্যাশটা নিজের কাছ থেকে দিতে হচ্ছিল, সেটা আসছিল অন্য এক ডোনারের কাছ থেকে, যেটা পরে সে আর এটা করেনি, হ্যাঁ, প্রসিড হতে পারেনি। তো এই জাতীয় সমস্যাগুলো এড়ানোর জন্য আসলে কি করা যেতে পারে? এই একসময় ফারজানা এই জিনিসগুলো এত সোজা ছিল, কত শত ক্লায়েন্ট আমি রাইট টু বাই করে দিছি, এই টার্মলেসে যখন আমার অফিস বাড়ছে ছিল। ডে বাই ডে জিনিসটা হয়েছে কি, প্রথমে আমাদের মাথায় রাখতে হবে রাইট টু বাই যে টেন্যান্ট কাউন্সিল থাকে, কাউন্সিলের যে টেন্যান্সিগুলো এগুলো স্টেটরি টেন্যান্সি, লাইফ লং টেন্যান্সি, বুঝতে পারছো? যতদিন তুমি মারা যাচ্ছে না বা এই টেন্যান্সি ট্রান্সফার হচ্ছে না, তো আনলেস কাউন্সিল ডিমোলিশ করছে না বা কম্পালসারি পার্চার অর্ডার বিল্ডিং করছে, তুমি এখানে তোমার যদি কাউন্সিল টেন্যান্সি গ্রান্ট করে টেন্যান্সি ব্রিচ না করো, লাইক এটাকে তুমি ড্রাগ প্লেস ইউজ করতেছো না, লাইসেন্স ল ব্রিচ করতেছো না। একটা কলার আছে, নিয়ে নেব আমরা। জি, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম আপা, আমি শফিকুল আলম কুরাইশ বানলি থেকে। ভালো আছেন আপা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। জি আপনি ভালো? হ্যাঁ হ্যালো, জি আপনি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন প্লিজ। হ্যাঁ হ্যালো, আচ্ছা কলটা, আচ্ছা হয়তো আবার কল করবেন। জি, সো স্টেটরি ট্রান্সফার সার্টেন আমার ঠিক মনে হয় কত বছর, বাট যেটা তুমি বলো ইজ কারেক্ট, একটা সার্টেন পিরিয়ড অকুপেন্সি থাকার পরে সে এনটাইটেল হয় একটা ডিসকাউন্ট রেট পাওয়া যায়। সো ডিসকাউন্ট রেট ধরে নিচ্ছি 75%, মেজরিটি ক্ষেত্রে আমি 75% ডিসকাউন্ট দেয়। এই ডিসকাউন্টটা কিন্তু ইউ ক্যান ইউটিলাইজ এ ডিপোজিট টুয়ার্ডস এ মর্টগেজ, বুঝতে পারছো? টোটাল প্রপার্টি 100,000 হয়, তোমাকে 25,000 পাউন্ড ডিসকাউন্ট দিছে, কিন্তু প্রপার্টি ভ্যালুয়েশন কিন্তু 100,000 আসবে। অ্যান্ড দেন তুমি লেন্ডার হ্যাপি টু অ্যাকসেপ্ট এই 25,000 পাউন্ড এজ ইউর ডিপোজিট টুয়ার্ডস দ্য পারচেজ অফ প্রপার্টি। সো লেন্ডার তোমাকে মর্টগেজ দিবে অ্যাকচুয়ালি 75,000 উপরে, আচ্ছা রাইট? এবং লেন্ডার হ্যাপি, লেন্ডার কোনো তোমার কাছে ফার্দার নর্মালি তুই মনে করো লেন্ডার তোমাকে বাই একটা প্রপার্টি 85% আপ টু 85% দিতে হয়, বাকি 15% তোমার পকেট থেকে দিতে হয়। রাইট টু বাই এটা বিউটি ইউ ডোন্ট, কারণ লেন্ডার ওই যে 25% কাউন্সিল যে ডিসকাউন্ট দিছে
এটা তোমাকে ল্যান্ডার অ্যাকসেপ্ট এজ এ ডিপোজিট। আচ্ছা, চমৎকার। বুঝতে তার পারছো? থেকে 1 পয়সা তাহলে অ্যাড করতে হ্যাঁ, হচ্ছে না। হ্যাঁ, কিছুই নিজের তোমাকে পকেট অ্যাড করতে, থেকে। জাস্ট তোমাকে অ্যাড করতে হচ্ছে স্টাম্প ডিউটি পেয়েবল, হ্যাঁ, সো তোমার সলিসিটার কস্ট, Cost, সার্চ search. ফি, যেগুলো নর্মাল স্ট্যান্ডার্ড Normal, প্যাকেজ হুম। ওগুলো অ্যাড করতে হচ্ছে। এটা ইভলভ হচ্ছে, ডেভেলপ হচ্ছে অনেক দিন ধরে। আস্তে আস্তে মানুষের মনে হয়তো দুষ্ট বুদ্ধি আসছে বা কেউ কেউ গ্রিডি হয়ে গেছে। হুম, হওয়ার পরে কী হলো, দেখা গেলো এখন আমাকে রাইট টু বাই প্রপার্টি অফার করছে। আমার এখন আমি কিন্তু কাউন্সিলের মেজরিটি টেনেন্ট, নো ডিসরেসপেক্ট ইন্টেন্ডেড, সবাই বেনিফিটে থাকে। হুম, হুম, কোনো না কোনো কেউ বেনিফিট হুম, ক্লেম করেন বা পান। ক্যাচটা তুমি দেখো, তুমি বেনিফিটে আসো, হুম, রাইট? অল অফ সাডেন তুমি রাইট টু বাই অফার পাইছো, হ্যাঁ, এখন তুমি ল্যান্ডারের কাছে গেছো তোমার ইয়ে নিয়ে, হঠাৎ দেখা গেলো তুমি মাসে 20,000, বছরে 20,000 পাউন্ড তোমার ইনকাম করছো চাকরি থেকে। হ্যাঁ, কিন্তু এই চাকরিতে 20,000 পাউন্ড ইনকাম আসলে তুমি করতেছো, উইচ ইজ মেবি ট্রু ল্যান্ডার পারপাসে, এটা কিন্তু তুমি ডিসক্লোজ করতেছো না কাউন্সিলের কাছে। হ্যাঁ, সো ইটস এ বেনিফিট ফ্রড অ্যাকচুয়ালি। হ্যাঁ, হয় এটা ক্যাচটা কি, হয় বেনিফিট ফ্রড অথবা মর্টগেজ ফ্রড। আচ্ছা, আচ্ছা, বেনিফিট ফ্রড কীভাবে, তুমি তো এটা তোমার হিডেন ইনকাম, হ্যাঁ, তুমি পাবলিক মানি নিচ্ছ হুম, কিন্তু তোমার ইনকামটা দিচ্ছ না, তুমি পাবলিক পার্টসকে বেনিফিট করতেছো। আচ্ছা, মর্টগেজ ফ্রড কীভাবে, হুম, যে তুমি এইসব কাউন্সিলেও তোমার ইনকাম 50 টাকা সপ্তাহে, হ্যাঁ, অন বেসটাও তুমি মর্টগেজ পাচ্ছ, কিন্তু তুমি আমাকে দেখাচ্ছ তোমার ইনকাম 500 পাউন্ড সপ্তাহে, রাইট? মর্টগেজ, তাহলে তুমি কী করো, হয় তুমি পে স্লিপ বানাচ্ছ। হ্যাঁ, হ্যাঁ, এইগুলো সেসব অনেক হইতো, অনেক এগুলো ইন্ডাস্ট্রির ডার্ক সাইড আসলে, আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের প্রপার্টি ইন্ডাস্ট্রির ডার্ক সাইড, এগুলো অনেক হয়েছে। এমনও সময় গেছে ব্যাংক মানুষকে তো ট্রাস্ট করতো, তুমি জাস্ট ওয়াকিং এ ব্যাংক, তুমি জাস্ট সেলফ ডিক্লারেশন ফর্ম সাইন করছো, আমার ইনকাম বছরে 200,000 পর, অন দ্য স্পট ব্যাংক তোমাকে মর্টগেজ দিচ্ছে। এত ইজি ছিল। এই তো আস্তে আস্তে 2009-এ যখন রিসেশন শুরু হইলো, 7-9-এ যখন রিসেশন, তখন ব্যাংকগুলো ইনকোয়ারি করা শুরু করলো। কারণ রাইট টু বাই হয়েছে কি, তুমি 20,000 পাউন্ডের একটা বাড়ি কিনে ফেলছো অনেক আগে, সেই ফ্ল্যাটটার ভ্যালু হয়েছে 500,000 পাউন্ড, রাইট? তুমি ফ্ল্যাটটা বিক্রি করে তুমি চলে গেছো এক জায়গায় বাড়ি কিনে, কেউ তোমাকে আইডিয়া দিছে, ও এটা তো তোমার ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে, উইচ ইজ কারেক্ট, রাইট? তোমার এই ক্যাপিটাল গেইন দিতে হবে, এটা তোমার ফার্স্ট প্রপার্টি, ক্যাপিটাল গেইন ট্যাক্স ফ্রি। ওখানে যে তুমি 20,000 পাউন্ডকে 500,000 পাউন্ডের প্রপার্টিতে মুভ করছো, করে দেখা যাচ্ছে তুমি যে সামহাও তোমার ফ্যামিলি কে না কেউ মর্টগেজ বেনিফিট ক্লেম করতেছে। দ্যাটস ওয়াই দ্য HMRC, DWP, ল্যান্ডার, ল্যান্ড রেজিস্ট্রি, কাউন্সিল সব একসাথে হয়েছে হবে। আমি যদি তোমার ডেট অফ বার্থ DWP প্রেস করে বা HMRC তোমার ডেট অফ বার্থ প্রেস করে, দেখেন সি কোয়ার্টার প্রপার্টি ওন করতেছো, তোমার পেনশন ফান্ডে কত আছে, তোমার বেনিফিট কত আছে, তোমার লাস্ট ট্যাক্স রিটার্ন কত আছে, দে আর অল কানেক্টেড নাও, অল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আর কানেক্টেড। আগে এগুলো ছিল না, আগে সব ম্যানুয়ালি ছিল। আচ্ছা, আচ্ছা, তোমার ইয়াং এজে বার্লি যে দেখছো হয়তো যে প্রিন্ট আউট পে স্লিপ নিয়ে আসতো আমাদের ক্লায়েন্টরা, ওই যে ওরকম, এগুলো তো এখন আর দেখাই যায় না। তো কোথায় ছিলাম এইটাই বলতেছে। তো এখন তুমি মনে করো 75,000 মর্টগেজ দিছো ব্যাংকে, তো ব্যাংক তোমাকে বলে তোমার 12 মাসের পে স্লিপ নিয়ে আসো। কোথায় তোমার 12 মাসের পে, তুমি তো বেনিফিট চাও, দেখ তুমি এটা বানাই নিয়ে ব্যাংক তখন বলতো 12 মাসের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আসো। ব্যাংকে তুমি হুট করে টাকা রাখতে হবে, ব্যাংকে তোমার স্টেডি বেনিফিট পেমেন্ট আসতেছে, তো ব্যাংক জিজ্ঞেস করবে তোমাকে, ল্যান্ডার জিজ্ঞেস করবে তুমি বেনিফিট খাচ্ছ, এটা তোমার ইনকাম না, এটা বরং তুমি গ্রান্ট পাচ্ছ গভর্নমেন্টের কাছে, তাও পাবলিক মানি। দ্যাটস মিন তুমি লো ইনকামে, তুমি লো ইনকাম, তুমি ইনকাম করে 10 টাকা, তুমি মর্টগেজ চাচ্ছ 75 টাকা, হাউ ইট পসিবল? যখন এই জিনিসটা রাইজ হইল, তখন এই বিভিন্ন লোকজন নতুন আইডিয়া নিয়ে আসলো, আত্মীয়জনের কাছে গেল, গিয়ে বললো আমাকে অমুক গ্রান্ট দিবে, আমাকে অমুক হেল্প করবে, আমাকে অমুক, আমার ক্যাশ হয়ে যাচ্ছে। তো শুরুতে কি ওই ক্যাশ বায়ের ইয়েটা ছিল না? শুরুতে ওরকম ক্যাশ, শুরুতে কিন্তু সবাই মর্টগেজ পাইতো, ব্যাংকগুলো বিশ্বাস করতো, কাউন্সিল বিশ্বাস করতো, বিলিভ দ্যাট তুমি বেনিফিট ক্রোড করতেছো না মর্টগেজে, তুমি ইউ আর টেলিং আস ট্রুথ। আস্তে আস্তে 1-2টা যখন বিগ লেভেলে কাম আউট হইলো, তখন ব্যাংক একটু টাইট হইলো, কাউন্সিল তখন টাইট হয় নাই। যখন ব্যাংকগুলো টাইট হলো, লেটার ইভেনচুয়ালি কাউন্সিল টাইট হলো, যখন এসে দেখলো আরে ও তো প্রপার্টি কিনতেছে, এখন তো বেনিফিটে খায়, আবার এই প্রপার্টি কিনতেছে, আমরা দিলাম ডিসকাউন্ট, দুনিয়ার মামা চাচা খালা ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আইসা এ আমাকে গিফট দিচ্ছে, আমাকে গিফট, এদের অবস্থা কি? গিফট আসলেই তো মাইন্ডে ইস্যু চলে আসে। তখন কাউন্সিল তো বললো এই নাও ফর্ম, গিফট দাও, 100 জন গিফট নিয়ে আসো, সমস্যা নাই, তুমি 1 টাকাও দিও না, ইচ অ্যান্ড এভরি ওয়ান মেক ইয়ে
ডেক্লারেশন করতে হবে, ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, এবং তোমার সলিসিটার কনফার্ম করতে হবে দে হ্যাভ কমপ্লাইড উইথ দ্য এমএল চেক। আস্তে আস্তে তো যে 10জন দিল গিফট আমি দিব তোমার জন্য, এখান থেকে দেখা গেলো 2জন জেনুইনলি আছে, যেখানে 10জন অ্যাকসেপ্ট করছে 70,000 পাউন্ড, 7,000 করে, এখন তোমার আসছে 14,000 পাউন্ড, তাহলে বাকি কি বাই কিনবা? বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ডোনার হবে তারও ব্যাংক তারপরে যেগুলো করছে হাজব্যান্ড ওয়াইফ, দেয়ার স্টেটেড আছে ওয়াইফের নামে, ওয়াইফ কিন্তু আবার কাউন্সিলের ফ্ল্যাটে থাকে, কিন্তু সরি থাকে জামাইও ওনার সাথে থাকে, দেখা গেলো হাজব্যান্ড বাড়ি কিনে বসে 2-3টা ডিক্লেয়ার করে নেয়। আচ্ছা, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার, তোমার যদি পার্টনারের ইনকাম চেঞ্জ হয়, পার্টনার স্ট্যাটাস চেঞ্জ হয়, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার, পার্টনার হোক চিলড্রেন হোক। সে তুমি তোমার বাসায় তোমার হাজব্যান্ড ছেলে সহ, বা তুমি তোমার সিঙ্গেল মাদার, তুমি ছেলে সহ আছো, বাচ্চা সহ, তোমার বাচ্চা যখন 18 টার্ন করবে, ইউ হ্যাভ টু নোটিফাই কাউন্সিল, কারণ তোমার বেনিফিট স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? এগুলো অনেক অনেক হওয়ার, তারপর নিয়ে আসলো কি কাউন্সিলের ডিসকাউন্টটা পাইছে যে ওদের যদি নিজেদেরই বাড়ি থাকে তখন তো আর সেটা তুমি allowed না। শুধুমাত্র ফার্স্ট টাইম বায়ার যাদের নেই কোনো কিছু, মেজরিটি কাউন্সিল আসলে বিশ্বাস করো পারবে না। আমার এক্সপিরিয়েন্স কাউন্সিল অনেক লিনিয়েন্ট, অনেক আমার এক্সপিরিয়েন্স, আমাদের কমিউনিটির মানুষজন, সরি এটা বলা ব্ল্যাটেন্টলি বলা ঠিক না, আমাদের কমিউনিটির লোকজন আছে যে বলতো না, জানাইতো না, কিন্তু পাবলিক পার্সে ফান্ড নিচ্ছে, রাইট? দাস বেনিফিট ফর দিস ক্রিমিনাল অফেন্স, এটা নতুন না, অনেক আগ থেকে যখন এই দেশে আইন পাস হয়েছে, কাউন্সিল যাই না, কাউন্সিল না জানার ভান করতো বা ছেড়ে দিত, আনলেস কেউ টিপ অফ করছে ডাইরেক্টলি, অত আনলেস কাউন্সিলে কোনো সাসপিশন রেইজ হয়েছে। দিস ইজ ডিফারেন্ট ইস্যু, দিস ইজ প্রবলেম, অন্য একদিন আমরা আলাপ করবো। বাট এইখানে যখন হইলো, আমি নিজেও দেখছি আগে তো রাইট টু বে অনেকগুলো ক্লায়েন্ট রাইট টু বে আসে না। এই যে রাইট টু, আমরা শুরুতে কথা বলছিলাম যে রাইট টু বাইয়ের যে ক্লায়েন্ট, সে পরবর্তীতে সেটা আসলে কিনতে পারেনি, কারণ তার যে ডোনার সে তার পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট সেটা দেবে না, ঠিক আছে, কারণ ওটা তো সে জানা ছিল না যে তাকে দিতে হবে, which is quite rightful, আমার পার্সোনাল দেখাবো না সেটাই। তো তো এই আমাদের দর্শকদের জন্য আমাদের এই অ্যাডভাইসটাই থাকা উচিত যে আসলে ওই পথে বাড়ি কিনতে হলে বা কাউন্সিলের ফ্ল্যাট কিনতে হলে আগে মেক শিওর করা উচিত যে ক্যাশটা কোত্থেকে আসবে বা ক্যাশটা কোত্থেকে আসবে। কাউন্সিলে যে আপনি যদি কাজ করেন, আপনি ফুল টাইম কাজ করেন, কাউন্সিলের টেন্যান্ট হয়ে আপনি কাউন্সিল ডিক্লেয়ার করেন, কাউন্সিল আপনাকে একবার টেন্যান্সিকে বাই করে দিবে না। কিন্তু কাউন্সিল টেন্যান্টে যারা থাকে, আপনি যেটা বলছেন, ওরা তো লো ইনকামের মানুষজনই থাকে, হ্যাঁ, লো ইনকাম মানুষ থাকে, ইনকাম হঠাৎ করে তার ইনকাম আর এত বেড়ে না, যাবে যদি তার ইনকাম সোর্স চেঞ্জ হয়, ভালো একটা জব পাইতে, তার বাচ্চা কাচ্চা ভালো জবে, হ্যাঁ, কাউন্সিলকে জানাইলে কাউন্সিল আপনাকে বাই করে দিবে, ই দে ডোন্ট কিক ইউ আউট। ওকে, কাউন্সিল বের করে দিবে, হয়তো তার বেনিফিট কমাই দিবে, কারণ এই দুই জিনিস খেয়াল করবো পারছে না। কাউন্সিল আমার কাছে স্টেটুরি টেন্যান্সি, হ্যাঁ, আমার সব কিছু পার্সোনাল সার্কামস্টেন্স বেস করে দিছে। কাউন্সিল আমাকে এডিশনাল হেল্প করছে টেন্যান্সির উপরে, লাইক হাউসিং বেনিফিট, এইটা কি জানি তোমরা বলো, এটা ইউনিভার্সাল ক্রেডিট, রাইট? ইউনিভার্সাল ক্রেডিট, হ্যাঁ, এটা হলো আমার পার্সোনাল ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্সের উপর। এইটা সার্কামস্টেন্স আমার উন্নত হয়, চেঞ্জ হয়, আই মাস্ট নোটিফাই কাউন্সিল, এটার জন্য আমাকে ঘরতে বাইর করে দিবে না। তাহলে যে স্ট্যাটুটরি টেন্যান্সি আর এই শর্ট হোল্ড স্ট্যাটুটরি টেন্যান্সি দুটোর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, ছোট টেন্যান্সি তো প্রাইভেট সেক্টর, প্রাইভেট, হ্যাঁ, আর স্টেটুরি টেন্যান্সি পাবলিক সেক্টর, পাবলিক সেক্টরে। কমপ্লিট 54 একটা ডিল হয়, বা কমপ্লিট ডিফারেন্ট সেকশনে এটা ডিল হয়। সো এই কাউন্সিল টেন্যান্সি কেউ যদি থাকে, কাউন্সিল ঝামেলা লং লাইফ লং টেন্যান্সি, এবং চায় অনেক সময় মা ছেলেকে ট্রান্সফার করতে হয় সাবজেক্ট টু কাউন্সিল অ্যাপ্রুভাল। হ্যাঁ, এরকম আমরা অনেকগুলো সাবজেক্ট টু কাউন্সিল অ্যাপ্রুভাল। আচ্ছা, মনে করেন যে ট্রান্সফার করতে চাচ্ছে তার নিজের ছেলেকে অথবা মেয়েকে, তখন সেক্ষেত্রে প্রসিজারটা কি? সেক্ষেত্রে কাউন্সিলের একটা অ্যাপ্লাই করতে হবে। কাউন্সিল কে অ্যাপ্লাই করবে? কাউন্সিল বলতে যিনি ট্রান্সফার করবেন। আমি আমার বয়স হয়ে গেছে, আমি আমার কাউন্সিলের রেন্ট দিতে পারছি না, ইনকাম দিতে চাচ্ছি না, আমি আমার ছেলেকে এজ এ টেনার, জয়েন্ট টেনার হিসেবে, বা আমার ছেলে বা পার্টনার হুয়েভার এজ এ জয়েন্ট, বাট নেক্সট ব্লাড হইতে হবে, নেক্সট টু ব্লাড হইতে হবে, নেক্সট টু কিন হইতে হবে, মামা চাচা আইনা ঢুকাইলে বা কাজিন, এতে হবে না। ছেলে মেয়ে হাজব্যান্ড ওয়াইফ এইটার মধ্যে থাকতে হবে। গ্র্যান্ড চিলড্রেনের মধ্যে যাইতে পারে, ইমিডিয়েট ফ্যামিলি ব্লাড লাইন থাকতে হবে সোজা কথা। দিলে হয়তো কাউন্সিল তখন সার্কামস্ট্যান্স দেখে, এটা দেখে ঠিক আছে, হয় অ্যাড করবে জয়েন্ট টেনার হিসেবে, অথবা টেন্যান্সি ট্রান্সফার করে। একদম কাউন্সিল টোটাল টেন্যান্সি ট্রান্সফার করে না। নর্মালি হাজব্যান্ড ওয়াইফ যদি টেন্যান্সি থাকে, হাজব্যান্ড ওয়াইফ মারে, তখন ওয়াইফের নামে টেন্যান্সি ট্রান্সফার হয়, কিন্তু ওয়াইফের নামতে ছেলের নামে একসাথে সাথে করে না, হয়তো ছেলেকে অ্যাড করে, মেয়েকে অ্যাড করে জয়েন্ট টেন্যান্ট। আচ্ছা, তারপরে একজন মারা গেলে অটোমেটিক তো ওর কাছে চলে যায়। অনেক অটোমেটিক না গেলে অনেক সময় কাউন্সিল ডিসকাশন বলতে, না সরি তুমি অরিজিনাল টেনার না, তোমাকে আমরা দিব না,
যদি জয়েন্ট টেনেন্ট থাকে তখন আর এই কথাটি তো তুলতে বলতে পারে যে তোমার একটা মারে, তুমি তো অরিজিনাল আছে, তুমি রিসেন্টলি এটা করছো, রিসেন্টলি এটা হয়েছে। So, আচ্ছা, তোমার কাউন্সিলের ডিসক্রিপশন থাকে। ডিসকাশন থাকতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কাউন্সিলের ফ্ল্যাটে আছে বা প্রপার্টিতে আছে, হুট করে মারা গেলেন, কিন্তু মানে ট্রান্সফার করার আগেই, সেই ক্ষেত্রে তার ছেলে মেয়েদের কতখানি কম্পালসারি গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারে। Compulsory আমরা তো ground. হোমলেস হয়েছি, আমরা কোথায় যাবো? আমার প্যারেন্টস মারা গেছে, এই জন্য আমি রেসপন্সিবল আছি, ট্রান্সফার আমাদের ট্রান্সফার করে দাও। কাউন্সিল ইনভেস্টিগেট করবে, বিভিন্ন করবে, করে দেবে। বাট আমি আগে দ্যাটস নট মাই এক্সপার্টি, দ্যাটস সাম কোয়েশ্চন লাইক মাচ ফর হাউজিং রিলেটেড। সো আমি জেনারিক অ্যাডভাইস দিলাম, বাট নট দ্য প্রপার। তাহলে যখন একজন আসে রাইট টু বাই কাউন্সিলের টেনেন্ট, সরি আপনি বায়ার পান, তখন সেক্ষেত্রে প্রথম অ্যাডভাইসটা আপনার কি হবে? আমাদের প্রথম অ্যাডভাইস দেখতে হবে যে রাইট টু বাই অফার কি তার নামে ইস্যু হয়েছে, তার নামে ইস্যু হয়েছে। হ্যাঁ, এবং ইস্যু হওয়ার সাথে যে তোমাকে রিশন টেনেন্ট কেউ আছে কিনা না, ওটা না থাকে, তার নামে ইস্যু হলে তার আইডি চেক করলে ইট ডাজ ম্যাচ মিস দ্যাট, দেন কাউন্সিল আমাদের চিঠি পাঠাবে। তার নামে যে ইস্যু হয়েছে সেটা কোনো লেটারে লেখা থাকে, হ্যাঁ, প্রথম যে লেটারটা আসে রাইট টু বাই তো council অফিশিয়াল একটা অফার কাউন্সিল দিবে, থেকে, এবং একটা সময় দিয়ে থাকে, ভ্যালুয়েশন করবে, দিয়ে দিবে, এবং সময় দিয়ে প্রায় 56 56 ওর মধ্যে তাদেরকে জানাতে হবে, জানাতে হয়, কনফার্ম করে সলিসিটার ডিটেইলস দিতে হয়, দিতে হয়। ফান্ডিং কনফার্মেশন করতে হয়, সব কনফার্ম করতে দেন কাউন্সিল। ফান্ডিং কনফার্মেশনে দেখা যাচ্ছে খুব বেশি তখন থাকে না যে এটা কি ক্যাশ বাই হচ্ছে না ব্রিজিং ফাইন্যান্স হচ্ছে না কি, এটা ওরা লিমিট করে দেয় সলিসিটার উপরে, আচ্ছা আচ্ছা, একদম আমাদের উপরে ছেড়ে দেয়। কাউন্সিলে কোন কাউন্সিলের কথা হলো সলিসিটার নিজ টু কনফার্ম আমাদের সলিসিটার কাছে যে অল এমএল কমপ্লায়েন্স চেক, অল ডিউ ডিলিজেন্স চেক, অল অনগোয়িং মনিটর চেকস, অ্যান্ড বায়ার সলিসিটার হ্যাপি। এটাই। অনেক ধন্যবাদ আসমা। আজকে আমরা এত চমৎকার একটা বিশিষ্ট বিষয় নিয়ে আলোচনা করলাম। আমার মনে হয় যে আমাদের কমিউনিটি যারা মানুষজন এখানে বসে দেখছিলেন, আমাদের দর্শকরা আজকে অনেক বেশি এডুকেটেড হতে পেরেছেন। আসলে খুব ইম্পর্ট্যান্ট, এবং খুব বলা যায় যে এত প্র্যাকটিক্যাল অ্যাডভাইস ছিল, ওগুলো খুব কাজে লাগবে আশা করি। প্রিয় দর্শক, আবারও দেখা হবে পরবর্তী কোনো প্রোগ্রামে অন্য কোনো অতিথির সাথে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এহসান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর জানা, থ্যাংক ইউ সবাইকে। That's all for today. Thank you for watching Iron Legal Show.